আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি সেকেন্ড ইয়ার ছাত্রদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে ক্লাস নিচ্ছি। আমরা এর আগে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়েছিলাম, বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। আজকে তোমাদের যেটা করব, ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন অফ ইনকামের উপরে কিছু আলোচনা করব। ইনকাম ডিস্ট্রিবিউশন, আসলে এটা পুরোটাই ইকোনমিক্স রিলেটেড বিষয়। তো ইকোনমিক্স এর সাথে স্ট্যাটিস্টিক্স এর একটা চমৎকার রিলেশন আছে। ইনকাম ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলোর থিওরিটিক্যাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাপোজ ইনকাম ডিস্ট্রিবিউশন, এগুলোর ইনইকুয়ালিটি মেজারমেন্টের মধ্যে থাকবে গিনিস কনসেন্ট্রেশন রেশিও এবং লরেন্স কার্ভ। গিনি কনসেন্ট্রেশন রেশিও, লরেন্স কার্ভ, এগুলোর বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব। ব্যবহার, ডেফিনেশন, দুইটা রিলেশন কি হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখছি ইনকাম ডিস্ট্রিবিউশন কি। In economics, income distribution is how a nation's total GDP is distributed among its population. অর্থাৎ কোনো একটি দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা থাকে সেটা সেই দেশের পপুলেশনের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হয় সেটাকেই আমরা বলি ইনকাম ডিস্ট্রিবিউশন। কারণ ইনকামটা হচ্ছে পপুলেশনের এবং সেটা টোটাল ইনকামটা টোটাল পপুলেশনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করব। এখন ইনকাম ডিস্ট্রিবিউশন বিষয়টা ইকোনমিক পলিসি রিলেটেড। Classical economists such as Adam Smith, Thomas Malthus, and David Ricardo were mainly concerned with factor income distribution. That is, distribution of income between the main factors of production, land, labor, and capital. অর্থাৎ কোনো একটা দেশের উৎপাদন, ভূমি, শ্রম এবং মূলধন, এগুলো মিলিয়ে ইনকাম ডিস্ট্রিবিউশন আলোচনা করা হয়। তাহলে modern economists have also addressed this issue but have been more concerned with the distribution of income across individual and household. Important theoretical and policy concerns include the balance between income equality and economic growth, and they are often inverse. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ইনইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ইনকাম ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি? ইনকাম ইনইকুয়ালিটি অর্থাৎ সামঞ্জস্য না, এক একজনের ইনকাম এক এক রকম। একটা দেশের বিভিন্ন শ্রেণীর ইনকাম বিভিন্ন রকম হতে পারে এবং এই কোনো দেশের অর্থনৈতিক পলিসিটা সেই ইনকামের সাথে আমাদের যে ইকোনমিক গ্রোথটা হয়, ডেভেলপমেন্ট হয়, একটা দেশের পুরোটা ডেভেলপমেন্ট ডিপেন্ড করে সেই দেশের ইকোনমিক গ্রোথের উপরে, এবং ইকোনমিক গ্রোথটা আবার ইনকাম ডিস্ট্রিবিউশন রিলেটেড। সেই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে বা কিভাবে করলে আমাদের দেশের উন্নয়নশীল পরিস্থিতি থেকে আমরা উন্নত পরিস্থিতিতে যেতে পারবো
এই বিষয়ে ধারণা থাকতে হবে। সেই জন্য ইনকাম ডিস্ট্রিবিউশন ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ইনকাম ইকুয়ালিটির বিভিন্ন কারণ থাকতে পারে। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে তাদের ট্যাক্স পলিসিস এবং আদার ইকোনমিক পলিসিস, লেবার ইউনিয়ন পলিসিস, ফেডারেল রিজার্ভ monetary policies and fiscal policies, the market of labor, abilities of individual workers, technology, automation, education, globalization, gender, race, culture, etc. অর্থাৎ ইনকাম ইকুয়ালিটিটা and level of equality inequality একটা দেশের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশের ট্যাক্স পলিসি, আদার ইকোনমিক পলিসিস যেমন বাজেট, এছাড়া শ্রমিক যে একটা শ্রমিক ইউনিয়ন পলিসি থাকে, ওদের নিজস্ব কোনো গার্মেন্টস কারখানায় বা কোনো শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের একটা ওদের নিজস্ব পলিসি থাকে, তাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন পলিসি থাকে। আবার বিভিন্ন আমার দেশের যে ব্যাংকের যে রিজার্ভটা থাকে সেটার উপরেও ইনকাম ইনইকুয়ালিটি ডিপেন্ড করে। এছাড়াও লেবার মার্কেট, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স, টেকনোলজি একটা দেশের উন্নয়নের প্রধান শর্ত সেই দেশের টেকনোলজি, এডুকেশন, বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের সাথে কতটুকু তাল মিলিয়ে চলতে পারে একটা দেশ সেটার উপরেও সেই দেশের অর্থনীতি নির্ভর করে। এছাড়া কালচার, এক এক দেশের এক এক কালচার থাকে, সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের দেশে অর্থনীতির একটা বিরাট অংশ কৃষি নির্ভর। বর্তমানে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি অথবা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, সব মিলিয়েই আমাদের অর্থনীতি সচল রাখার চেষ্টা চালায়। তো ইনকাম ইনইকুয়ালিটি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করলাম। নেক্সট, মেজারমেন্ট। এই ইনকাম ইকুয়ালিটি মেজার করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় আমরা এখন সেগুলো একটু দেখব। Income equality matrices are used by social scientists to measure the distribution of income and economic inequality among the participants in a particular economy, such as that of a specific country or of the world in general. এখানে ইনকাম ইকুয়ালিটি ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে, যেটা দ্বারা ইনকাম ডিস্ট্রিবিউশন এবং ইকোনমিক ইনইকুয়ালিটি মেজার করা হয়। Different theories may try to explain how income inequality comes about. Income inequality matrices simply provide a system of measurement used to determine dispersion of income. ইনকামের যে বিস্তৃতি বা বিভিন্ন ভাবে কিভাবে এটা বিন্যাস করছে সেটা মেজার করা হয় ইনকাম ইনইকুয়ালিটি ম্যাট্রিক্স দ্বারা। তবে আমরা এই সিলেবাস অন্তর্ভুক্ত টপিকটা কভার করার জন্য ইনকাম ইকুয়ালিটি মেজারমেন্টের আমরা দেখব দুইটা জিনিস, একটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে লরেন্জ কার্ভ। এই দুইটা জিনিস নিয়ে আমরা আজকে থিওরিটিক্যাল আলোচনা করব। এগুলোর অনেক ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। আজকে এই দুটোর একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা আলোচনা করছি। গিনি কোএফিসিয়েন্টটা কি? এখন এখানে একটা ছোট ডেফিনেশন দেওয়া আছে যে the Gini coefficient is a single number aimed at measuring the degree of inequality in a distribution. It is most often used in economics to measure how far a country's wealth or income distribution deviates from a totally equal distribution. অর্থাৎ কোন একটা দেশের টোটাল ডিস্ট্রিবিউশন থেকে
এই বিভিন্ন ধরনের ইনকাম ইকুয়ালিটি যে ডিফারেন্স সেটা মেজার করা হচ্ছে গিনি রেশিও কোএফিসিয়েন্ট দ্বারা। এখন বিভিন্ন দেশে গিনি কোএফিসিয়েন্ট ইউজ হয়ে থাকে, আমরা এগুলো একটু দেখি। Using Gini coefficient, several organizations such as United Nations and the US Central Intelligence Agency CIA have measured income inequality by country. অর্থাৎ ইউনাইটেড নেশন এবং সিআইএ এই গিনি কোএফিসিয়েন্টটা ইউজ করে থাকে। এটা দুটো অর্গানাইজেশনের কথা বলা হয়েছে। এছাড়াও the Gini index is also widely used within the World Bank. ওয়ার্ল্ড ব্যাংকও এই গিনি কনসেন্ট্রেশন রেশিও বা গিনি ইন্ডেক্স দ্বারা ইনকাম ইনইকুয়ালিটি মেজার করে থাকে। It is an accurate and reliable index for measuring income distribution on a country-by-country level. The Gini index measurements go from 0 to 1. এটার মান 0 থেকে 1 পর্যন্ত, এবং এটা 1 হবে কখন? যখন ইনকাম ডিস্ট্রিবিউশন পারফেক্ট ইনইকুয়ালিটি দেখাবে, এবং 0 being perfect equality. World Gini Index is measured at 0.52 as of 2016. 2016 ডাটা অনুযায়ী ওয়ার্ল্ড গিনি ইন্ডেক্স মান হচ্ছে 0.52। তাহলে গিনি রেশিওটা বা গিনি কোএফিসিয়েন্ট বা গিনি ইন্ডেক্স একই কথা। বিভিন্ন অর্গানাইজেশন এটা ইউজ করে তাদের ইনকাম ইকুয়ালিটিটা পরিমাপ করে থাকে। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। 0 হবে কখন? যখন পারফেক্ট ইকুয়ালিটি হবে ইনকামের মধ্যে, আর 1 হবে যখন পারফেক্ট ইনইকুয়ালিটি। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো গিনি রেশিওটা বা গিনি কোএফিসিয়েন্ট। আমরা নেক্সট যাচ্ছি। In economics, Gini coefficient, sometimes called Gini index or Gini ratio, is a measure of statistical dispersion intended to represent the income inequality or wealth inequality within a nation or any other group of people. It was developed by Italian statistician and sociologist Corrado Gini and published in this 1912 paper, Variability and Mutability. ইটালিয়ান একটা পত্রিকা। 1912 সালে একজন স্ট্যাটিস্টিশিয়ান এবং সোশিওলজিস্ট করাডো গিনি এটি ডেভেলপ করেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গিনি ইন্ডেক্সটা কি? is a measure of statistical dispersion intended to represent the income equality or wealth inequality. এখন ইনকাম ইনইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটি, কারণ ইনকামের সাথে ওয়েলথ রিলেটেড। ইনকাম বেশি হলে ওয়েলথ বাড়ে, ইনকাম কমে গেলে ওয়েলথ কমে যাবে। সেই জন্য ইনকাম ইনইকুয়ালিটি অর ওয়েলথ ইনইকুয়ালিটি রিপ্রেজেন্ট করার জন্য এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার। Then Gini coefficient measure the inequality among value of a frequency distribution, for example level of income. কোনো ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মেজার করা যায় গিনি কোএফিসিয়েন্ট দ্বারা। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, ইনকাম, লেভেলস অফ ইনকাম। এটার যদি ডিস্ট্রিবিউশন আমরা বের করি, সেখানেও গিনি ইনইকুয়ালিটি ইউজ করা যাবে। গিনি কোএফিসিয়েন্ট অফ 0 এক্সপ্রেস পারফেক্ট ইকুয়ালিটি, এটা আমরা আগেও বললাম, where all values are the same, অর্থাৎ
everyone has the same income, তখন গিনি কোফিশিয়েন্ট কি হবে? 0 হবে। তখন ইনইকুয়ালিটিটা 0, তার মধ্যে কোনো ইনইকুয়ালিটি নাই। সিম্পল বিষয়, যখন আমরা দেখতে পাচ্ছি যে সবার ইনকাম যদি সমান হয় তাহলে ইনকাম ইকুয়ালিটি থাকবে না। গিনি রেশিও দ্বারা ইনকাম ইকুয়ালিটি পরিমাপ করা হয়, কাজেই তখন গিনি রেশিওটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। Gini coefficient of 1 or 100% expressed maximal inequality among values, that is, যদি গিনি কোফিশিয়েন্টটা 1 হয় তখন আমরা বলবো ম্যাক্সিমাম ইনইকুয়ালিটি, কারণ এই ক্ষেত্রে only one person has all income or consumption and others have none. The Gini coefficient will be very nearly 1. অর্থাৎ সর্বোচ্চ ইনইকুয়ালিটিটা কখন হবে? যখন সমস্ত সম্পদ বা সমস্ত ইনকাম একজনের হাতে থাকবে, আদার বা অন্যদের হাতে কোনো ইনকাম বা কোনো সম্পদ নেই, তখন গিনি রেশিওর মান সর্বোচ্চ এবং এটা তখন 1। আশা করি তোমরা বুঝতে পারছো। গিনি রেশিওটা দ্বারা ইনকাম ইনইকুয়ালিটি মেজার করা হয়। যেহেতু এটা ইনইকুয়ালিটি মেজারমেন্ট, কাজেই এটার মান যত কম তত ইকুয়াল ডিস্ট্রিবিউশন, আর এটার মান যত বেশি তত আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। দেন এখানে একটা কার্ভ দেখি আমরা। কিউমুলেটিভ শেয়ার অফ পিপল ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ইনকাম, এটা আমরা এক্স অ্যাক্সিসে দিয়েছি। অ্যাক্সিসে কিউমুলেটিভ শেয়ার অফ ইনকাম আর্নড, এটা আমরা ওয়াই অ্যাক্সিসে দিয়েছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ গিনি কোফিশিয়েন্ট, এখানে আমরা গিনি কোফিশিয়েন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা দেখাচ্ছি। একটু তোমরা দেখো, এখানে একটা ইকুয়ালিটি লাইন আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হবে একটা স্ট্রেট লাইন, এটাকে আমরা বলছি লাইন অফ ইকুয়ালিটি। এই ক্ষেত্রে সবার ইনকাম সমান। আচ্ছা, তাহলে গ্রাফ শো দ্যাট Gini coefficient is equal to the area marked A. Gini coefficientটা এই A divided by A plus B. It is also equal to twice A and 2 1 minus 2B, due to the fact that A plus B is equal to 0.5, since the axis scale from 0 to 1. এখানে লরেন্স কার্ভ দেওয়া আছে। লরেন্স কার্ভ দ্বারাও ইনকাম ইকুয়ালিটি মেজার করা হয়, আর গিনি রেশিও দ্বারা দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে Gini coefficient মেজারমেন্টটা based on the Lorentz curve. Mathematically লরেন্স কার্ভের উপর গিনি রেশিওটা বেস করে করা হয়। তাহলে which plots the proportion of the total income of population, যেটা আমরা y axis এ দিয়েছি, that is cumulative earned by the bottom x of the population. ডায়াগ্রামে আমরা আবার দেখতে পাচ্ছি, দেখো যে x axis এ কি আছে? cumulative share of people from lowest to highest, আর y axis এ আছে cumulative share of income earned. আচ্ছা, the Gini coefficient, the line at 45 degree, does represent perfect equality of income. The Gini coefficient can then be thought of as the ratio of the area that lies between the line of equality and the Lorentz curve, marked A in diagram. অর্থাৎ এই লরেন্স কার্ভ আর ইকুয়ালিটি লাইনের মধ্যে যে অংশটুকু থাকবে সেটাকে আমরা বলছি গিনি রেশিও বা গিনি কোএফিসিয়েন্ট। লরেন্স কার্ভ এটা, আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে ইনকামের, সেই স্ট্রেট লাইনটা এটা,
এর মাঝখানের অংশটুকে আমরা বলছি গিনি কোএফিসিয়েন্ট। তাহলে Gini coefficient can then be thought of as the ratio of area, যেটা একটা রেশিও, কাজে এটা রেশিও that lies between the line of equality and the Lorentz curve over the total area under the line of equality marked A and B diagram. অর্থাৎ এই রেশিওটা কি হবে? গিনি রেশিওটা হবে A divided by A plus B. তাহলে all population have non-negative income. The Gini coefficient can theoretically range 0 to 1. Complete equality, complete inequality 1. এবং ইনকাম যখন নন নেগেটিভ। আমরা ধরে নেই যে কারো নেগেটিভ সবারই ইনকাম আছে, ইনকাম না থাকাটা এবং সেটাকে আমরা বলি নন নেগেটিভ, কিন্তু ইনকাম থাকাটাই আসলে, ইনকাম না থাকাটা নেগেটিভ, ইনকাম থাকাটাই আসলে নন নেগেটিভ। It is sometimes expressed as a percentage ranging between 0 to 100. পার্সেন্টেজও প্রকাশ করা যায় এটাকে 0 থেকে 100। 100 বলতে কমপ্লিট ইনইকুয়ালিটি, 0 হলে 100 হলে কমপ্লিট ইনইকুয়ালিটি, 0 হলে কমপ্লিট ইকুয়ালিটি। আশা করি তোমরা গিনি রেশিওটা একটু হলেও বুঝতে পেরেছো, কারণ ইনকাম ডিস্ট্রিবিউশনের সাথে গিনি রেশিও, লরেন্স কার্ভ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। গিনি রেশিওর কিন্তু কিছু লিমিটেশন আছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। গিনি রেশিও যেহেতু একটা রেশিও, এটা একটা রিলেটিভ মেজার এবং এটাকে পার্সেন্টেজেও প্রকাশ করা যায়, কাজে এটা একটা রিলেটিভ মেজার। Its proper use and interpretation is controversial. That is, it is possible for the Gini coefficient of a developing country to rise while the number of people in absolutely poverty decreases. অর্থাৎ এই গিনি রেশিওটা আসলে উন্নত দেশের জন্য, যেখানে সবার ইনকামটা ইনক্রিজিং এবং পোভার্টি ডিক্রিজিং। তো আমরা ইজিলি বলতে পারি আমাদের দেশে কি এটা সবসময় ইউজেবল? এখন আমরা উন্নয়নশীল দেশের মধ্যে পড়েছি, যতদিন উন্নত দেশ না হব ততদিন কিন্তু আমরা ইনকাম ডিস্ট্রিবিউশনটা, গিনি রেশিওটা ফলো করতে পারছি না, কারণ এখানে বলা হয়েছে যে এমন একটা দেশের জন্য এটা প্রযোজ্য যেখানে ইনকাম বাড়ছে কিন্তু পোভার্টি বা দারিদ্রতা কমছে। This is because the Gini coefficient measure relative, not absolute wealth. Changing income equality measured by Gini coefficient can be due to structural change in a society, such as growing population, and income mobility. অর্থাৎ ইনকাম, এই গিনি রেশিওটা যেহেতু রিলেটিভ মেজার, এটা কি করতে পারে, এটা কোনো একটা সোসাইটিকে, কোনো একটা দেশের সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে, স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে সেই সোসাইটিতে। কারণ সবসময় কোনো দেশের ইনকাম রাইজিং হতে পারে না বা দারিদ্রতা কমতে পারে না, এরও বিভিন্ন কারণ আছে। যেমন ধরো যে বিভিন্ন কোনো দেশে এজিং পপুলেশন বেশি, যেমন আমরা কোভিড-19 পরিস্থিতিতে দেখতে পেলাম যে ইটালিতে প্রচুর এজেড পপুলেশন মারা যাচ্ছে, আমেরিকাতে প্রচুর এজেড পপুলেশন মারা যাচ্ছে। তো এজিং পপুলেশন, আবার ডিভোর্স রেটিং অনেক বেশি, হ্যাঁ, ফ্যামিলি এক্সটেন্ড হয় অনেক দেশে অনেক বেশি, আবার ইমিগ্রেশন কোনো দেশে লোক আসছে, কোনো দেশে যাচ্ছে, বিভিন্ন কারণে ইনকাম মোবিলিটি, বিভিন্ন কারণে কি হতে পারে, গিনি রেশিওটা ওই দেশের সোসাইটিতে স্ট্রাকচারাল চেঞ্জ এনে দিতে পারে, যেটা প্রযোজ্য নয়।
সেই জন্য গিনি রেশিও সব দেশের জন্য প্রযোজ্য নয়। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এদের কিন্তু গিনি রেশিও একই, বাট ডিফার গ্রেটলি ইন ওয়েলথ, অর্থাৎ সম্পদের অনেক পার্থক্য আছে। যেমন পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশে হচ্ছে $1693, আবার নেদারল্যান্ডে পার ক্যাপিটা ইনকাম কি $42,183। কিন্তু এই দুইটা দেশের গিনি কোফিশিয়েন্ট সেম, 0.31, 2010-এর ডাটা অনুযায়ী। তাহলে এই দুইটা দেশের কি কালচার বা তাদের লাইফস্টাইল বা এডুকেশন, ইকোনমিক কন্ডিশন, এগুলো কিন্তু আলাদা, বাট তাদের গিনি রেশিও তখন সেম। অথচ পার ক্যাপিটা ইনকামের ভিতরে অনেক ডিফারেন্স, কোথায় 1693 আর কোথায় 42,183। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে গিনি রেশিও দ্বারা ইনকাম ইনইকুয়ালিটিটা সবসময় পারফেক্ট মেজার করা যাচ্ছে না। তো এখানে আরো কিছু বিষয় আছে। বেসিক নেসেসিটিস মে বি অ্যাভেলেবল টু অল ইন এ ডেভেলপড economy, while an undeveloped economy with the same Gini coefficient, basic necessities may be unavailable to most or unequally available due to lower absolute wealth. আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো সব দেশেই যে সমানভাবে পূরণ হচ্ছে তা নয়। কোনো কোনো দেশে অ্যাভেলেবল, আবার গরিব দেশগুলোতে তো মিনিমাম চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তো সেই জন্য গিনি কোফিশিয়েন্ট সেম থাকে বাট ডিফার গ্রেটলি ইন ওয়েলথ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, গিনি কোফিশিয়েন্ট আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন, ইনকাম ইনইকুয়ালিটি মেজার করতে ব্যবহার করে থাকি। এছাড়াও আরো কিছু ব্যবহার আছে, সেগুলো একটু আমরা দেখি। Although Gini coefficient is most popular in economics, it can in theory be applied in any field or science that studies a distribution. For example, in ecology, the Gini coefficient has been used as a measure of biodiversity, where the cumulative proportion of species is plotted against cumulative proportion of individuals. এটা একটা ইকোলজিতে ব্যবহার হচ্ছে। আবার in health, স্বাস্থ্যক্ষেত্রে, it has been used as a measure of the inequality of health-related quality of life in a population. In education, it has been used as a measure of the inequality of universities. In chemistry, it has been used to express the selectivity of protein kinase inhibitors against a panel of kinases. In engineering, it has been used to evaluate the fairness achieved by internet routers in scheduling packet transmissions from different flows of traffic. The Gini coefficient is sometimes used for the measurement of discriminatory power of rating system in credit risk management. এটা অর্থনীতির সাথে রিলেটেড। তাহলে একটি দেশের, আমরা বলবো উন্নত দেশের ইনকাম ইনইকুয়ালিটি মেজার করার জন্য গিনি রেশিওটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি। এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, সেগুলো আমরা দেখলাম। ইকোলজি, হেলথ, এডুকেশন, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, এছাড়াও discriminatory power of rating system in credit risk management, এসব ক্ষেত্রে গিনি কোএফিশিয়েন্টটা ইউজ করা হয়ে থাকে। আমরা আগেও একটা গ্রাফ দেখেছিলাম, সেখানে গিনি রেশিও এবং লরেন্স কার্ভ আমরা দেখেছিলাম।
আমরা বলেছিলাম এটা একটা রেশিও গিনি কোএফিসিয়েন্ট যেটা a ডিভাইডেড বাই a প্লাস b। এখন আমরা দেখছি লরেন্স কার্ভটা কি, এটা দিয়েও ইনইকুয়ালিটি মেজার করা হয়, ইনইকুয়ালিটি ইনকাম মেজার করা হয়। তাহলে একটু দেখে নেই। লরেন্স কার্ভটা হচ্ছে graphical representation of the distribution of income or of wealth. অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন অথবা ওয়েলথ ডিস্ট্রিবিউশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলছি লরেন্স কার্ভ। It was developed by Max O. Lawrence in 1905 for representing inequality of the wealth distribution or income distribution. তাহলে আমরা বুঝতে পারছি যে লরেন্স কার্ভটা অ্যাকচুয়ালি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই যে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত একটা রেখা চলে গেছে, সেটা আমরা বলছি লরেন্স কার্ভ। ওকে, the curve is a graph showing the proportion of overall income or wealth assumed by bottom X% of the people, although this is not rigorously true for a finite population. It is often used to represent income distribution, where it shows for the bottom X% of household what percentage Y% of the total income they have. The percentage of household is plotted on the x-axis, the percentage of income on y-axis. It can also be used to show distribution of assets. In such use, many economists consider it to be a measure of social inequality. এখানে আমরা দেখতে পাচ্ছি যে লরেন্স কার্ভটা আমরা যদি এক্স অ্যাক্সিসে কি নিচ্ছি হাউসহোল্ড আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি টোটাল ইনকাম। এদিকে যদি হাউসহোল্ড নিয়ে থাকে, এদিকে টোটাল ইনকাম নিয়েছি, নিয়ে আমরা একটা গ্রাফ দেখাচ্ছি, সেটাই হচ্ছে লরেন্স কার্ভ। এবং এটা দিয়ে সম্পদের ডিস্ট্রিবিউশনটা, অ্যাসেটস, ওয়েলথ, ইনকাম সবগুলোরই ইনইকুয়ালিটিটা দেখানো যায়। সেই জন্য এটাকে আবার মেজার অফ সোশ্যাল ইনইকুয়ালিটিও বলা হয়ে থাকে, কারণ ইনকাম ডিস্ট্রিবিউশন বা ইনকাম ইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটি, এগুলো দিয়ে একটা সমাজের সার্বিক চিত্র বোঝা যায়। একটা সমাজে কি থাকে, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, বস্তিবাসী থাকে, কোটিপতি থাকে। তাহলে এই যে বিভিন্ন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, এইটাও আমরা এই লরেন্স কার্ভ দিয়ে আমরা বুঝতে পারি সামাজিক অবস্থাটা। The concept is useful in describing inequality among the size of individual in ecology and in studies of biodiversity, where the cumulative proportion of species is plotted against the cumulative proportion of individuals. It is also useful in business modeling, that is consumer finance, to measure the actual percentage Y% of delinquencies attributable to the X% of people with worst risk source. তাহলে আমরা আরো কোথায় এই লরেন্স কার্ভ ব্যবহার করতে পারি সেগুলো দেখলাম। ইকোলজিতেও ব্যবহার করা হচ্ছে, বিজনেস মডেলিং এ ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলো আমরা মাথায় রাখবো যে লরেন্স কার্ভের ইউজ গুলো কি কি হতে পারে। তাহলে আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার হয়েছে লরেন্স কার্ভ নিয়ে আমরা যেটুকু আলোচনা করলাম। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, দেখো, derivation of the Lorentz curve and Gini coefficient for global income in 2011.
এখানে কি দেখাচ্ছে? চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? Points on the Lorentz curve represent statements such as the bottom 20% of all households have 10% of total income. ঠিক আছে? 20% of all households have 10% of total income. A perfectly equal income distribution world be one in which every person has the same income. পারফেক্টলি ইনকামে আমরা কি বলবো? পারফেক্ট ইনকাম ডিস্ট্রিবিউশন তখনই আমরা বলবো যেখানে প্রত্যেকটা পার্সনের সমান ইনকাম থাকবে। In this case, the bottom 10% of society would always have 10% of the income. This can be depicted by the straight line y is equal to x, called the line of perfect inequality. The Lorentz curve is not defined if the mean of the probability distribution is 0 or infinite. The Lorentz curve for a probability distribution is a continuous function. Lorentz curve এর কিছু characteristics আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা এগুলো একটু স্টাডি করবে। Lorentz curve represent discontinuous function can be constructed as the limit of Lorentz curve of probability distributions, the line of perfect inequality being an example. Okay. The information in a Lorentz curve may be summarized by Gini's concentration and the Lorentz asymmetric coefficient. আমরা Lorentz asymmetric coefficient যাচ্ছি না। আমরা এটুকু বলতে পারছি যে the information in a Lorentz curve may be summarized by the Gini coefficient. Lorentz curve এ আমরা যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো Gini coefficient দ্বারা সামারাইজ করা যাবে। Lorentz curve cannot rise above the line of perfect equality. If the variable being measured cannot take negative values, the Lorentz curve cannot sink below the line of perfect inequality. এগুলো কিছু characteristics or properties of Lorentz curve. এখন আমরা একটু দেখে নেই relationship between Gini coefficient and Lorentz curve. Gini coefficient is the ratio of the area between the line of perfect equality and the observed Lorentz curve to the area between line of perfect equality and the line of perfect inequality. অর্থাৎ আমরা আগেই বলেছি যে Gini coefficientটা কি a divided by a plus b, তার মানে এটা একটা রেশিও। কিসের রেশিও? এই লাইন অফ পারফেক্ট ইনইকুয়ালিটি, পারফেক্ট ইকুয়ালিটি কোনটা? এই স্ট্রেট লাইনটা হচ্ছে লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি। এই এরিয়ার লরেন্স কার্ভ হচ্ছে এইটা, এইটুক এরিয়ার সাথে টোটাল এরিয়ার যে রেশিও সেটা আমরা বলছি Gini coefficient. The higher the coefficient, the more unequal the distribution is. আমরা আগেই বলেছি Gini coefficient এর রেঞ্জটা ছিল 0 থেকে 1, কাজেই Gini coefficient যত বাড়বে ইনইকুয়ালিটিও তত বাড়বে, আর Gini coefficient যত কমবে ইনইকুয়ালিটিও তত কমবে। কোফিশিয়েন্ট 0 মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, কোফিশিয়েন্ট 1 মানে হাইলি ইনইকুয়ালিটি তার মধ্যে থাকবে। Both Lorentz curve and Gini coefficient are measure for income inequality. এটা তাদের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ কথা যে দুইটাই মেজার ফর ইনকাম ইনইকুয়ালিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। Lorentz curve is a curve that exhibits the variance of size distribution of income from perfect equality. Gini coefficient is another aggregate measure that uses the Lorentz curve for its calculation. The relationship between the two measures is a straight on. Gini coefficient is measured graphically by dividing the area between equality line
and Lorentz curve by the total area lying to the right of inequality line. অর্থাৎ ইকুয়ালিটি লাইন এবং তার বাইরে যতটুকু আছে টোটালটা দিয়ে আমরা কি করছি, ভাগ করছি ওই যে একই কথা, a divided by a plus b. The horizontal axis shows the number of income recipients in cumulative percentage, and vertical axis shows the share of total income received by each percent of the people. তাহলে রিলেশন গুলো আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, যে লরেন্স কার্ভ আর গিনি কোএফিসিয়েন্টের মধ্যে কি রিলেশন আছে আমরা চিত্রটা দিয়ে এগুলো ব্যাখ্যা করতে পারি। আরো আছে যে the distribution of income in an economy is represented by Lorentz curve, and the degree of income inequality is measured through the Gini coefficient. বুঝতে পারছো? লরেন্স কার্ভ দ্বারা আমরা কি করছি, ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা রিপ্রেজেন্ট করছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আবার ডিগ্রি অফ ইনকাম ইনইকুয়ালিটি মেজার করা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট দ্বারা। One of the 5 major and common macroeconomics goal of a government is the equitable distribution of income. আরো কিছু কথা আছে এখানে আমরা একটু দেখে নিচ্ছি। Lorentz curve, a graphical distribution of wealth developed by Max Lorentz in 1906, shows the proportion of income earned by any given percentage of the population. The line at the 45-degree angle shows the perfectly equal income distribution, while the other line shows the actual distribution of income. The further away from the diagonal, the more further away diagonal unequal the size of the distribution of income. তাহলে এখানেও গ্রাফটা আমরা আবার দেখতে পাচ্ছি, ন্যাশনাল ইনকাম ওয়াই অ্যাক্সিসে পারফেক্ট ইকুয়ালিটিটা এটা স্ট্রেট লাইনটা, আর ইনইকুয়ালিটিটা লরেন্স কার্ভ দিয়ে দেখানো হয়েছে। তার দুটার মধ্যে আমরা রিলেশন গুলো একটু দেখে নিলাম। এতক্ষণ আমরা যা যা পড়েছি সেখানে আমরা কিন্তু গিনি কোএফিসিয়েন্ট, লরেন্স কার্ভের বৈশিষ্ট্য অলরেডি আমরা অনেক কিছু দেখে এসেছি। তারপর আরেকটু দেখছি গিনি কোএফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা পেয়েছি, সেগুলো একটু বলি। Gini coefficient, which is derived from the Lorentz curve, can be used as an indicator of economic development of a country. ঠিক আছে, একটা দেশের একটা বলা হয়েছে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন এ কান্ট্রি। গিনি রেশিও দিয়ে গিনি কোএফিসিয়েন্ট যেটা লরেন্স কার্ভ থেকে আমরা পাই, একটা দেশের ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিসেবে বিবেচনা করা যায়। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু সেটা ইন্ডিকেট করে গিনি রেশিওটা। Gini coefficient measures the degree of income equality in a population. তাদের মধ্যে একটা দেশের পপুলেশনের মধ্যে ইনকাম ইকুয়ালিটি কতটুকু আছে তার পরিমাপটাও আমরা গিনি কোএফিসিয়েন্ট দ্বারা পেয়ে থাকি। এটার রেঞ্জ আমরা দেখেছি 0 to 1। 0 হলে পারফেক্ট ইকুয়ালিটি, 1 হলে পারফেক্ট ইনইকুয়ালিটি। দ্যাট ইজ গিনি কনসেন্ট্রেশন রেশিও যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে এভরিওয়ান, একটা দেশের প্রত্যেকের সমান ইনকাম। আর যদি কোএফিসিয়েন্টটা 1 হয় তখন আমরা বুঝবো যে ইন্ডিভিজুয়াল রিসিভিং অল দ্য ইনকাম। তাহলে আমরা আজকে ইনকাম ডিস্ট্রিবিউশন রিলেটেড গিনি রেশিও বা গিনি কোএফিসিয়েন্ট এবং লরেন্স কার্ভ নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলো একটু মাথায় থাকলে আমরা পরবর্তী যে বিষয়গুলো, ইনকাম ডিস্ট্রিবিউশনের বেসিকটা এটা এই দুটার উপর ডিপেন্ড করছে, ইনইকুয়ালিটি, সেই জন্য এগুলো আমরা আজকে একটু আলোচনা করে নিলাম। নেক্সট আমরা ইনকাম ডিস্ট্রিবিউশনের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব। ওখানে আমরা পড়বো প্যারেটো ডিস্ট্রিবিউশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশন। তোমরা একটু চেষ্টা করবে এই বিষয়গুলো একটু আইডিয়া নিয়ে আসতে, আর ক্লাসগুলো ফলো করবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে পারবে না। এই পরিস্থিতিতে বাসায় বসে থেকে সময় নষ্ট না করে
পরিবারকে সময় দেই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি এবং ভালো কাজে মনোযোগ দিই। ধন্যবাদ সবাইকে।